গল্পটির প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বটি যদি না শুনে থাকেন তাহলে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। আর প্রথম পর্ব শোনা হয়ে গিয়ে থাকলে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থিল স্টুডিও। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ঢোলক বেশে ভানু আর নারী বেশে জহর এগিয়ে গেল বেবি গুপ্তার বাড়ির সামনে। বাজনা থামিয়ে ভানু ভিড়ের সামনে হাত পাতল আর সঙ্গে সঙ্গে ভিড় পাতলা হয়ে গেল। ওড়না দিয়ে পেটের ঘাম মুছে জহর বলল, কি ব্যাপার বল দেখি, ত্রিশঙ্কুর বাড়িতে কি কেউই নেই নাকি? আয় বলে ভানু এগিয়ে গেল ফটকের সামনে। বন্ধ ফটকের সামনে নেপালি দারোয়ান অনড় হয়ে দাঁড়িয়ে রয়েছে। ভানু ইশারা করল জহরকে। মেয়েলি ঢঙে মুচকি হেসে জহর বলল, सलाम दारवान जी, फटक तो खोलो ना, मेम साहेब को गाना सुनाबो। দারোয়ান একবার তার আপাদমস্তক দেখে নিল। भाग जाओ। तुम्हारे प्राणी की कोनो रसकस नहीं है, औरत को दुख देता है, गाना सुनाबो, नाच देखाबो, भीतर में जेते दाও ना। জহরের কটাক্ষ নেপালি পুঙ্গবের প্রাণে কোনো দাগ কাটল না, শুধু একটাই কথা পুনরুচ্চারণ করলো, ভাগ যাও। এগিয়ে এলো ঢোলক কাঁধে ভানু। দড়ি নেড়ে দারোয়ানের কানে কানে বলল, अरे नाच गाना करके जब बख्शिश मिलेगा आधा आधी बखरा, समझा? আর বলতে হলো না, ফটকটা খুলে গেল। चले आए। ঢুকতে গিয়ে জহর থমকে দাঁড়ালো, বলল, आगे कुत्ता को संभलाओ। डरो मत, बादशाह सबके साथ हवा खाने गया है। बाँचा गेलो। ভানুর পেছন পেছন ঘুঙুর বাজিয়ে জহর বাগানে ঢুকে পড়ল। বাগানের মাঝামাঝি একটি পঞ্চমুখে জবা গাছের পাশে ভানু গোটা কয়েক মোক্ষম চাটি মারল ঢোলকে। আর তারপর শুরু করলো গান বাজনা। এহেন অভিনব নৃত্য দেখে মেয়েরা মুখে রুমাল চাপা দিল। এক প্যাক নেচে আর গেয়ে জহর হাঁপাতে লাগলো। ভানু ঢোলক থামিয়ে ভাঙা বাংলায় বলল, सलाम दीदीमणिरा, नाच गाना अच्छा লাগলো তো? শ্যামলা মেয়েটি মুখ টেপে হেসে বলল, বাহ খাসা, এই নাচ কোথাকার? আফ্রিকার জঙ্গলের নাকি? जी नहीं, खास लखनऊर। এই মেয়েটি তোমার কে? ভানু কিছু বলবার আগেই জহর মিহি গলা করে বলল, हमी ओ शरम लागे। ও আমার জরু আছে দিদিমণি। জরু মানে বউ? जी, কৌতুক ময়রা হেসে গড়িয়ে পড়ল। आप लोग এ বাড়ির লড়কি আছেন বুঝি? না না, আমরা সব এবাড়ির লড়কির বন্ধু। अच्छा अच्छा, तो इस बाड़ी के अंदर दीदीमणि कहाँ? সে চায়ের টেবিল সাজাচ্ছে, সন্ধেবেলা পার্টি আছে কি না? তিনি নাচ গানা শুনবেন না? ডাকিয়ে নিন। বেবিকে শিগগির ডেকে আন, এমন একটা ফান সে এনজয় করবে না। সঙ্গিনী ডাকতে গেল। সে আসছে, ততক্ষণ আর একটা নাচ করো। উৎসাহে ভানু এবার জ্বলতে বাজনা শুরু করে দিল। আর একটি অতিকায় লাট্টুর মতো জহর ঘুরতে লাগলো। হাত নড়ছে, কিন্তু তবুও চোখের পলক পড়ছে না ভানুর। ড্রয়িং রুমের দরজায় চোখের সার্চ লাইট ফেলে মুহূর্তগুলো গুনছে। এক্ষুনি আসবে হয়তো বেবি গুপ্তা, এলো বলে। চোরকি পাক খেতে খেতে জবা গাছের খুব কাছাকাছি এসে বলল জহর। আর তখনই ঘটে গেল কাণ্ডটা। কে যেন সজোরে টান মারল জহরের বেনিতে, আর পর মুহূর্তেই দেখা গেল যে বেনি শুদ্ধ পরচুলাটা জবা গাছের ডালে ঝুলছে। মাথায় হাত দিতেই কুলকুল করে ঘামতে লাগলো জহর। চোখের তারা দুটো একটা উত্তরে একটা দক্ষিণে, আর ফিরে তাকাতেই ইঞ্চিখানেক ফাঁক হয়ে গেল ভানুর মুখ। কোরাসে মেয়েদের গলায় হাসির তুফান উঠল, আর তারপরেই শোনা গেল একটা কলরব। কি এই যে বেটা ছেলে, তবে ও যে বলল ওটার বউ, চোর ছেচন নয় তো? সবাই দারোয়ান দারোয়ান বলে ডাকতে লাগলো। ভানু আর জহরের চার চোখ মিলন হলো মাত্র একটা সেকেন্ডের জন্য। তারপর দুজনে পাল্লা দিয়ে ছুটল ফটকের দিকে। দারোয়ান বাহাদুর চোরটা পাকাতে আসছিল। ভানুজের গলা থেকে ঢোলকটা খুলে চট করে তার গলায় ঝুলিয়ে দিল সেটা। তারপর ফটকের বাইরেই দুজন হাওয়া। ঢোলক গলায় ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল বাহাদুর।
আর জবা গাছের ডালে দুলতে লাগলো জহরের ফুল জড়ানো বেনি। দাবার ছক পেতে ঝিম হয়ে বসে আছেন স্বয়ম্ভু সেন। কি হে ডাক্তার, হবে নাকি একবাজি? ত্রিশঙ্কুর সিংহনাথ আজ কেমন যেন ঝিমোনো। না, আজ থাক। থাক, আমারও মেজাজ নেই। গতিক ভালো নয় হে ত্রিশঙ্কু। ঠান্ডা লাগছে বুঝি? চৌবাচ্চার বাসি জলে চান করো দেখি বেশ করে, দেখবে ঠান্ডা পালাতে পথ পাবে না। খোদার ওপর খোদগাড়ি করতে যেও না ত্রিশঙ্কু। তোমার পেশা তো হাত দেখিয়ে গাড়ি থামানো। ডাক্তারির কি বোঝো হে? হ্যাঁ, পুলিশ? আমায় তুমি কনস্টেবল বললে ডাক্তার? আমি তোমার বেআই হলে তুমি আমায় কনস্টেবল বলতে পারতে? সে সম্পর্ক আর হলো কই ভায়া। স্বাগত ছোঁড়া ভাঙবে তবু মচকাবে না। আমার মেয়েটাও কি কম গোয়ার? 2.5 লাখ টাকার সম্পত্তি, হ্যাঁ? তাও কেয়ার করলে না ছোকরা। একবার বললে না জ্যাঠামশাই আমি বেবিকেই বিয়ে করব। আমার মেয়েও কি আজ অব্দি বললে যে স্বাগতকে আমি বিয়ে করব? ও দুটোই সমান। ইচ্ছে করে দুটোকেই হাজতে পুড়ে দিই। তা যদি পারতে ভায়া, দেখতে ওরা আর হাজত থেকে বেরোতে চাইতো না। ত্রিশঙ্কু খানিকক্ষণ গুম হয়ে রইলেন, তারপর বললেন, দেখো ডাক্তার, আমার কি সন্দেহ হয় জানো? কে? স্বাগত আর কারোর লোভে পড়েছে। বেবিরও বোধহয় সেই অবস্থায়। নিখিলের চশমা কপালে তুলে স্বয়ম্ভু প্রশ্ন করলেন, কিসে পড়েছে? আরে লভে হে, লভে। বলো কি হে? হ্যাঁ, বিয়ের আগে লব, না লবের আগে বিয়ে? গাড়ির আগে ঘোড়া, না ঘোড়ার আগে গাড়ি? এ যুগে সবই উল্টো ডাক্তার, সবই উল্টো। চুলোয় চাকদের কথা। হুঁ, যা খুশি করুক গে। কাল মাস খাবার, পরশু পয়লা। খাস্তগিরকে আসতে বলেছি। দানপত্রে সই করবে নাকি? নিশ্চয়ই। মরদ কা বাত, হাতি কা দাঁত। ঠিক বলেছ। কুস্তিগির আমারও দানপত্রের ড্রাফট রেডি করে ফেলেছে। পরশুদিন একসঙ্গেই সই করব। চমৎকার একটা ফুল বাগান, চাঁদ উঠেছে। একদল অপ্সরা তাড়া করছে জহরকে। জহর আশ্চর্য হয়ে দেখল যে অপ্সরা নয়, ত্রিশঙ্কুর বাড়িতে যাদেরকে দেখেছিল সেই মেয়েরাই। প্রত্যেকের হাতে একটা করে ফুলের মালা। মালা নিয়ে তারা জহরের পেছনে ছুটছে আর বলছে যে আমার মালাটা নাও। এমন সমস্যায় জহর আর কখনো পড়েনি। ঠিক করতে পারছে না যে কার মালাটা নেবে আর কার মালাটা নেবে না। মেয়েরা যতই এগিয়ে আসছে সে ততই সরে যাচ্ছে। এমন সময় কোথা থেকে যেন উপস্থিত হলো হোটেলে দেখা সেই মুটকি বেবি গুপ্তা। কাঠগোলাপ রঙের শাড়ি আর হাতে কালো ভেলভেটের ভ্যানিটি ব্যাগ। বেবি বলল, খবরদার, ওদের দিকে তাকিও না। বিধাতা আমাকেই তোমার সাইজ মতো করেছেন। বলতে বলতে হাতি সুরের মতো বাহুলতা দিয়ে বেবি আবেগ ভরে তাকে বাঁধতে চাইল। টালা সামলাতে পারল না জহর, আর সঙ্গে সঙ্গে ঘোরঘরাত শব্দে তার ঘুমটা ভেঙে গেল। কিন্তু এই আবার কি? মাঝরাতের অন্ধকারে কে যেন ঘরের মেঝের উপর চলাফেরা করছে। জহর অন্ধকারেই ঠাউর করে দেখল যে একটা চলন্ত ছায়ামূর্তি। আততাই নিশ্চয়ই। আর ভাববার সময় নেই। মাথার বালিশের তলা থেকে নিঃশব্দে পিস্তলটা বার করে বাগিয়ে ধরল জহর। তারপর লাফ দিয়ে উঠে হাঁকল, হ্যান্ডস আপ, নইলে কিন্তু গুলি করব। আহ, কি আর কি হচ্ছে? পিস্তল শুদ্ধ হাতখানা নেমে এলো। হাঁপ ছেড়ে জহর বলল, আরে ভানু, ও তাই বল। আরে এক্ষুনি যদি গুলি করে বসতাম। লাগতো না। লাগতো না? না, গোয়েন্দার কানের পাশ দিয়েই গুলি বেরিয়ে যায়, লাগে না। রবার্ট ব্লেক থেকে প্রতুল লাহিড়ী কারোর গায়ে কখনো গুলি লেগেছিল দেখেছিস? কিন্তু রাত দুপুরে পাইচারি করছিলিস কেন? একটা প্ল্যান ভাবছিলাম। আবার প্ল্যান? স্বাগতকে ফোনে আসতে বল, জরুরি দরকার। এক্ষুনি? এত রাতে? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি, কুইক। মিনিট 20 মধ্যে স্বাগতের অ্যাম্বাসেডর এসে হাজির। সরি স্বাগতবাবু, আপনার ঘুমটা নষ্ট করলাম। হতাশ গলায় স্বাগত বলল, ঘুম কি আর আছে মশাই? রাত পোহালেই মাস কাবার, আমারও ভবিষ্যৎ কাবার। কেন রে, কি হলো? পরশু সকালে জ্যাঠামশাই দানপত্রে সই করবেন। আমিও রাজার ছেলে থেকে ভিখারি হয়ে যাব। যোধপুর পার্কের 3 তলা বাড়ি থেকে কেয়ার অফ ফুটপাথ। নার্ভ শক্ত রাখুন স্বাগতবাবু, এখনো পুরো একটা দিন সময় আছে। ভানু গোয়েন্দা থাকতে ভয় নেই কোনো।
2,500 ফিট উঁচুতে প্লেনে আগুন লাগলে প্যাসেঞ্জারের মুখের অবস্থা যেমন হয়, স্বাগতের মুখটাও ঠিক তেমনি। আর কেন বৃথা আশা ভানুবাবু, এবার ছেড়ে দিন, আপনাদের কেরামতি বোঝা গেছে। আরে আপনি কিচ্ছু বোঝেননি। ওস্তাদের মার শেষ রাতে এমন একটা মোক্ষম প্ল্যান ভেবেছে না, আসল বেবি গুপ্তা এবার ধরা পড়তে বাধ্য। স্বাগতের মনে হলো পিঠে প্যারাসুট বেঁধে জ্বলন্ত প্লেন থেকে সে যেন নিজের বাড়ির ছাদেই নেমে আসছে। ভানুর একখানা হাত সংগ্রহ করে বলল, বলছেন? বলছি। জহর বলল, ভানুকে বাংলাদেশ চিনল না বলে তুইও চিনলি না স্বাগত? আরে ভানু হচ্ছে কি আলিবাবা। আলী বাবা? হ্যাঁ, যেই একবার বলে চিচিং ফাঁক অমনি রহস্যের দরজা খুলে যায়। ওর উপর বিশ্বাস রাখ, বুঝলি? কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে। বলুন, যা বলবেন তাই করব। কেবল ত্রিশঙ্কু গুপ্তের বাড়ি যেতে বলবেন না, শর্ত ভাঙতে পারবো না। না না, তা করতে হবে না, তবে বেবি গুপ্তাকে আর একবার নিমন্ত্রণ করতে হবে কালই। তা না হয় করলাম, কিন্তু আসতে যদি রাজি না হয়? রাজি করাতেই হবে, যেমন করেই হোক। বেশ, কাল টেলিফোনে ওকে হোটেল মমতাজে আসতে বলি। হোটেল নয়, অন্য কোথাও, ধরুন শহরের বাইরে কোনো পিকনিকে। পিকনিকে? ঠিক আছে, আমার বন্ধু অমিত চাটুর্যের একটা বাগান আছে দমদমে, সেইখানে পিকনিকের ব্যবস্থা করা যাক। প্রকাণ্ড একটা মোটা চুরুট ধরালো ভানু। শুনুন, কাল পিকনিকে জহর স্বাগত সেন আর আপনি জহর বানুচ। সেখানে শুধু আমি আর বেবি গুপ্তা যাব না, বেবি গুপ্তার বান্ধবীদেরও নিমন্ত্রণ করবেন। পিকনিকে খাওয়া দাওয়া হবে, গান বাজনা হবে, হই হই হবে। তারপর দেখবেন ভানু গোয়েন্দার খেল। নিশ্চিন্ত হলেন তো? এখন আসুন। ও হ্যাঁ, ওই পার্সটা। সব তাড়াতাড়িতে ফেলে এসেছি। ভালোই করেছেন, ভালোই করেছেন। টাকা আনলে হয়তো ছুঁয়ে ফেলতাম, ওটা বরং পিকনিকেই নিয়ে যাবেন। হ্যাঁ। হ্যালো, সুপ্রভাত। সুপ্রভাত। ভোরবেলাতেই টেলিফোন যে? একটা খবর জানাতে। আসল বেবি গুপ্তাকে ধরে ফেলেছেন? না, সে চেষ্টা ছেড়ে দিয়েছি। আপনি আসল হন বা নকল হন, আমরা পরস্পরের বন্ধু তো বটে, সেই ভালো, কি বলুন? হ্যাঁ, বন্ধুত্বটুকুই ভালো, কিন্তু খবরটা কি? ইস্ট আফ্রিকার একটা হসপিটালে চাকরি পেয়েছি, কাল চলে যাচ্ছি। দেশ ছেড়ে? কেন? বিয়ের ব্যাপারে জ্যাঠামশাইয়ের সঙ্গে বলল না। ও, জানেন, আমারও সেই অবস্থা। রাঁচির একটা মেয়ে স্কুলে দরখাস্ত করেছি, চাকরিটা বোধহয় শিগগির পেয়ে যাব। তাই ভাবছিলাম যাবার আগে একবার দেখা করলে কেমন হয়। কি লাভ দেখা করে? আর হয়তো দেখা হবে না, তাই। কবে কোথায় দেখা হবে বলুন? দমদমের এক বাগানে আজ পিকনিকের আয়োজন করেছি, আসুন না। পিকনিক? অনেকে আসছেন নিশ্চয়ই। ভিড় আমার ভালো লাগে না। ভিড় কিছু নয়, কেবল আমার 2-4 জন অন্তরঙ্গ বন্ধু আসছে। জহরবাবু আসবেন নাকি? সে তো আসবেই। হ্যাঁ, কাজল দেবীর খবর কি? তাকেও সঙ্গে আনলে খুশি হব। এই শুধু আমার নেমন্তন্ন নয়, জহরেরও। কাজলকে বলবো। তাছাড়া আপনার অন্তরঙ্গ বান্ধবী যারা, সবাইকে নেমন্তন্ন করলাম। যাওয়ার আগে একটা দিন একটু হই হই করা যাক, কি বলেন? তাই হবে, কিন্তু জায়গাটা চিনব কি করে? বেলা 10টা নাগাদ রেডি থাকবেন, আমি আপনার ওখানে গাড়ি পাঠিয়ে দেবো। কেমন? আসছেন তো ঠিক? আচ্ছা। দমদমের বাগানে পিকনিক। আমজাম কাঁঠালের ছায়ায় ছোটোখাটো দলটি এখানে ওখানে ছড়িয়ে রয়েছে। এসেছে ভানু, জহর, স্বাগতের বন্ধুরা, আর বেবি গুপ্তা, কাজল মিত্র ও আরও কয়েকটি মেয়ে। শাড়ির রঙে আর হাসির ঢঙে ঝলমল করছে বাগান। চলছে চড়ুই ভাতির রান্নার আয়োজন। হেমন্তের রোদে পিঠ পেতে বেবি গুপ্তা মাংসের জন্য এক ঝুড়ি আলু কুটতে বসেছে। তারই কাছাকাছি একরাশ ছাড়ানো পেঁয়াজ কুচোতে জহরের চোখের আর নাকের জলে ভাসছে। বেবি বলল, আচ্ছা স্বাগতবাবু, কেমন করে রোগা হওয়া যায় বলতে পারেন? আমায় জিজ্ঞাসা করছেন? ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে জহর বলল, হ্যাঁ, যদি জানতাম তাহলে কি আর ভানুর কাছে দিনরাত মোটা বলে খোটা খাই? সত্যি, মোটা মানুষদের কেউ দেখতে পারে না। কত চেষ্টাই যে করেছি, তবু রোগা হতে পারলাম না। একটা উপায় আছে শুনেছি। কি উপায়? প্রেমে পড়া। তাই নাকি? হ্যাঁ, প্রেমে পড়লে ডিসপেসিয়া হয়, হজম হয় না, খিদে কমে যায়। জানেন, আমারও বোধহয় ওই রোগই হয়েছে। অ্যাঁ, বলেন কি? কবে থেকে? পেঁয়াজ কুচোনো বন্ধ হয়ে গেল। উদাস গলায় জহর বলল, যেদিন হোটেলে আপনাকে প্রথম দেখি তারপর থেকে আমার খাওয়ার আর কোনো রুচিই নেই। রাতে ঘুমই হয় না, খালি গান গাইতে আর পদ্য লিখতে ইচ্ছা করে। ওমা, আপনি হাসছেন?
কিছু মনে করবেন না প্লিজ, কিন্তু এই যদি আপনার অবস্থা, তবে বিয়েতে অমত করলেন কেন? আমি কই না, আমার খুব মত আছে। কি আশ্চর্য, আপনি অমত করেননি? না 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 না, আমি নই। ওই জহরের কথা শেষ হওয়ার আগেই ভানুর গলা শোনা গেল। এই স্বাগত, এখনো পেঁয়াজ কুচানো শেষ হলো না, আর দেরি হলে তো মরা খাসি জ্যান্ত হয়ে উঠবে যে। একটা লতা ঝোপের পাশে বসে রয়েছে স্বাগত আর কাজল মিত্র। স্বাগত ছুরি দিয়ে পাউরুটির স্লাইস কাটছে, আর স্লাইসগুলোতে জ্যাম মাখাচ্ছে কাজল। কাজল বলছে, বেবিকে আপনার বন্ধু মিছে সন্দেহ করেছেন, অথচ সে আসল না নকল স্বাগতবাবু আজও ধরতে পারলেন না। ধরবো বললেই কি ধরা যায়? আপনারা যে মায়াবিদ্যা জানেন। তাহলে স্বীকার করলেন যে পুরুষ বুদ্ধি হেরে গেল? একরকম তাই। মেয়েদের সামনে পুরুষ বুদ্ধি চিরকালই হতবুদ্ধি। এই আমার অবস্থায় দেখুন না। আপনার আবার কি হলো? খুব মুশকিলে পড়েছি। মুশকিল? হ্যাঁ, কিছুতেই জানতে পারছি না যে আপনাকে আমার দারুণ ভালো লেগেছে। জানাতে আর বাকি রাখলেন কি? এই রাগ করলেন নাকি? ভীষণ। বাঁচলাম। তাহলে আরেকটা কথা জিজ্ঞেস করব। কি? একদিন আপনাকে জীবনের পার্টনার বেছে নিতে হবে। আমি আশা রাখতে পারি কি? পারেন। কথা দিলেন? ছোট্ট করে ঘাড় নাড়ল কাজল। চড়ুইভাতির খাওয়া দাওয়া মিটতে হেমন্তর বেলা প্রায় পড়ে এলো। আমজাম কাঁঠালের ছায়ায় 70 ইঞ্চি বিছিয়ে ছোটোখাটো জলাশার আসর বসেছে। হারমোনিয়াম, বাঁশি, সেতার, তবলা সবই এসেছে। আসর পরিচালনা ভানু রায়ের। বিথি বোস আর ভারতী মজুমদারের গানের পর অমিত চাটুর্যে বাঁশি তুলে নিল। পদ্মাপাড়ের ছেলে অমিতের বাঁশির গ্রাম্য সুরে হেমন্তের দুপুরকে যেন উদাস করে তুলল। বাঁশি থামলে ভানু বলল, মিস গুপ্তা, একটু সেতার শোনান না। স্বাগত বলে আপনি ভালো বাজান। বেবি গুপ্তা বোধহয় এর জন্য তৈরি ছিল না। বলল, আজ থাক, আরেকদিন শোনাবো। আবার কবে শোনবার সুযোগ হবে কে জানে। আজই বাজান না, লজ্জা কি? কিছু মনে করবেন না, হাতের একটা আঙুল মচকে গিয়ে ব্যথা হয়েছে কি না? ও হো হো, তবে থাক। আর কেউ বাজাতে জানেন না? আপনাদের বান্ধবীদের মধ্যে কেউ জানেন নিশ্চয়ই। কাজল বলল, তাই নাকি? ও প্লিজ কাজল দেবী, আপনি একটু বাজান। এ তো ঘরোয়া জলসা, আপনি যা বাজাবেন আমাদের তাই শুনতে ভালো লাগবে। শিওর অ্যান্ড সার্টেন, নিন বাজান। কাজল অগত্যা সেতারটা তুলে নিল। সুর বাঁধল কিছুক্ষণ, তারপর ভ্যানিটি ব্যাগ থেকে মির্জাফ বার করে আঙুলে লাগিয়ে ইমন রাগের আলাপ ধরল। সত্যি কাঁচা হাত। পদে পদে পর্দা ভুল হতে লাগলো। পেছনে যেতে লাগলো সুর। কোনো মতে আলাপ সেরে গতের মুখ ধরল কাজল। কিন্তু তবলার সঙ্গে সঙ্গেই ঠেকা পড়তে আস্তে আস্তে বদলে যেতে লাগলো তার বাজনার চেহারা। কাঁচা হাত যেন তৈরি হয়ে উঠছে। দুন থেকে চৌদুনে উঠল ঠেকা। ফর্সা আঙুলগুলো বিদ্যুৎ শিখার মতো তারের ওপর দিয়ে খেলে বেড়াচ্ছে। মীরের মূর্ছনায় গমকে যেন রাশি রাশি সুরের ফুল ফুটছে। তন্ময় হয়ে বাজিয়ে চলেছে কাজল মিত্র, আর অপলক চোখে তাকিয়ে রয়েছে স্বাগত। প্রায় আধ ঘন্টা বাজিয়ে থামল কাজল। 2-4 মুহূর্তের নীরবতা। তারপরে ভানুই বলে উঠল, অপূর্ব 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 আপনার হাত মিস বেবি গুপ্তা, অপূর্ব। চমকে উঠল কাজল। আর চলো না কেন দেবী? কাজল মিত্র ওরফে নকল বেবি গুপ্তা ওই আপনার পাশে, যিনি সেতারের স জানেন না বলে এড়িয়ে গেলেন, কিন্তু ধরা পড়ে গেলেন আপনি আসল বেবি গুপ্তা। গোড়ায় যতই কাঁচা হাতে বাজান না কেন, ওস্তাদ রহিমউদ্দিন খাঁর ছাত্রীর পাকা হাত কি চাপা থাকে? ফর্সা মুখ দেখতে দেখতে রক্ত জবা হয়ে উঠল। লজ্জা পেয়ে আসর ছেলে পালালো দেবী। গদগদ হয়ে জহর বলল, ও একেই বলে গোয়েন্দা। ভানুরে, তুই রবার্ট ব্লেকের প্রেতাত্মা। ছি ছি বেবি, তুমি এমন স্বাগত সেনকে বিয়ে করবে কথা দিয়ে আবার আমাকেও কথা দিলে? শুকনো মুখে বেবি বলল, বিশ্বাস করুন জহরবাবু, শুধু জিদের বশে কথা দিয়েছিলাম। এমন করে ধরা পড়ে যাব জানলে স্বাগতবাবুকে কখনোই। কিন্তু এখন কি হবে? আপনিই বলুন কি করি। কথা যখন দিয়েছ তখন স্বাগতকেই বিয়ে করতে হবে। মরে গেলেও আমি তা পারবো না। আমি তাহলে সত্যিই বিষ খাবো। তা বললে চলবে না। শর্ত যখন মেনে নিয়েছো তখন স্বাগতকেই বিয়ে করতে হবে। কালো চোখের কোল বেয়ে বৃষ্টি নামল। তুমি স্বাগতকে বিয়ে করলে আমাকে বিয়ে করা হবে।
বড় বড় চোখ এবার আরও বড় হয়ে গেল। আর আমি হচ্ছে গিয়ে নকল স্বাগত, ওরফে জহর বাড়ুজ্জে, গ্রেট ভানু গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট। বলতে বলতে জহর এসে দাঁড়ালো, সঙ্গে ভানু। আপনার খেলাটা যেন মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ, দুজনেই দুজনকে গোল দিয়েছেন, ড্র গেম। আচ্ছা, এখন তাহলে গুড বাই। আপনাকে কি করে যে ধন্যবাদ দেব ভানুবাবু। আবার ধন্যবাদ কিসের, পার্সটা সঙ্গে আছে তো। না না, আমায় আবার ছুঁতে বলবেন না। পার্সটা জহরের হাতে দিয়ে স্বাগত বলল, সবটাই আপনাদের। সবটাই? থ্যাঙ্কস দে জহর, থ্যাঙ্কস দে। গাড়িতে উঠবার আগে জহর ডাকলো, ভানু, আরে ভানু রে। কি? স্বাগতর তো একটা হিল্লে হয়ে গেল। আমি ভাবছি কাজল মিত্রের সঙ্গে কি ঝুলে পড়ি, কি বলিস? তোদের দুজনেরই ওয়েটা তো বেশি যে ঝুলতে গেলে ছিঁড়ে যাবে। তার চেয়ে ভানু গোয়েন্দার সঙ্গে যেমন ঝুলে আছিস তাই থাক। বার কয়েক গোঁ গোঁ আওয়াজ করে 1929 সালে সেই ফোর্টখানা বেত রোগীর মতো কাঁতরাতে কাঁতরাতে চলতে শুরু করলো। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।